এবং বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বললেন, দেশটির অগ্রযাত্রার দিকে তাকালে মাথা নিচু হয় তাদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। এ দফায় নির্বাচন হচ্ছে 13টি প্রশাসনিক অঞ্চলের 88টি আসনে। এর মধ্যে কেরালার 20টি আসনে হচ্ছে নির্বাচন। এছাড়া কর্ণাটকের 14টি, রাজস্থানের 13টি এবং পশ্চিমবঙ্গের 3টি আসনে চলছে ভোট। এ দফায় বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর লড়াই হচ্ছে। কেরালার একটি আসন থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে প্রথম দফায় ভোট হয় 102টি আসনে। ভারতের লোকসভা নির্বাচনে এবার 7 দফায় ভোট হবে 543টি আসনে। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী 4 জুন। ভারতের লোকসভা নির্বাচনে দক্ষিণের রাজ্য কেরালা নানা কারণে এবার আলোচনার কেন্দ্রবিন্দু। রাজ্যটির ওয়ানারে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী। এছাড়াও লড়ছেন কংগ্রেস নেতা শশী থারুর। দ্বিতীয় দফার ভোটে রাজ্যটির 20 আসনের ভোট যুদ্ধে 2,71,00,000 ভোটার 194 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। কেরালা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। 26 এপ্রিল এক দফায় কেরালা রাজ্যের 20 আসনের ভোট নিচ্ছে নির্বাচন কমিশন। তবে বিজেপি গোটা দেশের মতো করে হেভিওয়েট প্রচার চালায়নি এই রাজ্যটিতে, কারণ এখানে বিজেপি নয়, প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং বাম জোট। তাই প্রচারের লড়াইতে হাড্ডাহাড্ডি হাত কাস্তে হাতুড়ি চিহ্নের। যেহেতু কংগ্রেস বাম দলগুলোই এখানে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, তাই এখানে দুই দলের হেভিওয়েট প্রার্থীদের সংখ্যাও বেশি। যেমন ওয়ানডে থেকে লড়ছেন খোদ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাম গণতান্ত্রিক জোটের বর্ষিয়ান ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডি রাজার স্ত্রী অ্যানি রাজা। তিরুবনন্তপুরমে লড়ছেন কংগ্রেসের আরেক হেভিওয়েট প্রার্থী শশী থারুর। কংগ্রেসের সাবেক মন্ত্রী, লেখক ও আন্তর্জাতিক বিশ্লেষক এই আসনেরই বিদায়ী সাংসদ। তার প্রতিদ্বন্দ্বী বাম গণতান্ত্রিক জোটের পাল্লিয়াম রবীন্দ্রনন, স্থানীয় প্রভাবশালী নেতা ও অভিজ্ঞ রাজনীতিকও। রাজ্যের আরেক নজরকাড়া আসন ত্রিশূর। সেখান থেকে লড়ছেন কংগ্রেস কেরালার জনপ্রিয় অভিনেতা কে মুরালীধরন। বিজেপির প্রার্থী দক্ষিণী অভিনেতা সুরেশ গোপী, তারও জনপ্রিয়তা রয়েছে স্থানীয়দের মাঝে। অন্যদিকে বাম প্রার্থী করেছে মানবিক নেতা ডি সুনীল কুমারকে। ত্রিশূর লোকসভা গোটা কেরালার মধ্যে একমাত্র আসন যেখানে ত্রিমুখী লড়াইয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। ভোট বৈচিত্র্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চমক হচ্ছে এখানে মোট ভোটারের অর্ধেকের বেশি নারী। নির্বাচন কমিশনের তথ্য বলছে রাজ্যটির মোট ভোটারের সংখ্যা 2,79,99,326 জনের মধ্যে নারী ভোটার 1,39,729 জন, আর পুরুষ ভোটার রয়েছেন 1,31,02,288 জন। ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন 309 জন। এর মাঝে আরেক বৈচিত্র্য হচ্ছে এই রাজ্যটিতে তরুণ ভোটার রয়েছেন 2,88,535 জন, আর 80 বছরের প্রবীণ ভোটারের সংখ্যা 6,59,227। 20 আসনের কেরালায় সবচেয়ে কম ভোটারের বসবাস রাহুল গান্ধীর আসন ওয়ানডেতে 6,21,088 ভোটার। আর মাল্লাপুরম আসনের 32,79,172 ভোটার নিয়ে রাজ্যটিতে সবচেয়ে বেশি ভোটারের আসন হিসেবেই বিবেচিত হয়। রাহুল গান্ধী শেষ পর্যন্ত কত ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারে সেটি কিন্তু জানা যাবে 4 জুন ফলাফল প্রকাশের দিন। তবে রাহুল গান্ধীর কেন্দ্রে কিন্তু রাহুলের বিরুদ্ধে একটি জনমত তৈরি হয়েছে, সেটি প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করছেন। ওয়ানডে কেন্দ্র থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কেরালায় রাহুল গান্ধীর আসনে আছেন সুব্রত আচার্য। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, নির্বাচনটা যে পুরোপুরি উৎসব হয় সেটি কেরালায় না আসলে, কেরালায় এসে নির্বাচন নিয়ে যারা বিশ্লেষণ করেন তাদেরকে এসে দেখতে হবে।
এই আমি যে ভোট গ্রহণ কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি সেটি রাহুল গান্ধীর ওয়ানরের কালপেটার একটি হাই স্কুল, SKMJ হাই স্কুল। এই হাই স্কুলে সকাল 7টা থেকে ভোট পর্ব শুরু হয়েছে। গোটা ভারতেই এই ভোট পর্ব শুরু হয়েছে সকাল 7টা থেকে, কিন্তু আমরা দেখেছি যে ভোট থেকেই এসে লাইনে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ, যেরকম নারী ভোটার সেরকম পুরুষ ভোটার, সিনিয়র সিটিজেন ভোটার, যাদের এমনও দেখা গিয়েছে 85 থেকে 90 বছর বয়স্ক ভোটার, তারাও এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। পুলিশ এখানে যে পুলিশের যে নিরাপত্তা সেখানে কোনো ধরনের আঁটোসাঁটো যে ছবি যেটি আমরা সাধারণত ভোট কেন্দ্রের বাইরে আমরা পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরা বা আসাম কিংবা উত্তরপ্রদেশের দেখে থাকি, যে সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনীর একটা ঘেরাটোপের মধ্য দিয়ে ভোট হয়। এত বড় একটি ভোট কেন্দ্র এবং শহরের অন্যতম ব্যস্ততম ভোট কেন্দ্রে এখানে কিন্তু একজন মাত্র উর্দিধারী পুলিশকেই আমরা দেখতে পেয়েছি, এবং গোটা এলাকায় আর কোনো নিরাপত্তার ছবিটা নেই। কেন নিরাপত্তার ছবি নেই? কারণ হচ্ছে এখানে ভোটটা বরাবরই শান্তিপূর্ণভাবে হয়, এবং এখানকার আমরা এর আগে আমার প্যাকেজটাতেও দর্শকদের বলবার চেষ্টা করা হয়েছে যে এখানে সাধারণ মানুষ, ভোটাররা খুবই সচেতন, তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে অভ্যেস সেটা শুরু থেকেই রয়েছে, এবং সেখানে এর একই রকমভাবে যেরকম পুরুষ ভোটারের লম্বা লাইন, সেরকমভাবে নারী ভোটারের ক্ষেত্রে আমরা লম্বা লাইন দেখেছি। এবার আসি, আপনি জানেন যে দ্বিতীয় দফার ভোটে আজকে শুধুমাত্র যে কেরালাতে 20-20টি আসনে ভোট হচ্ছে তা নয়, আছে কিন্তু বাকি 88টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং মণিপুরের একটি লোয়ার মণিপুর আসন মিলিয়ে নির্বাচন কমিশনের ভাষায় 89টি প্রশাসনিক অঞ্চলে ভোট হচ্ছে। এবং আজকে যে যারা ভোট, আজকে প্রায় 16 কোটি ভোটার কিন্তু আজকে প্রায় 1200 প্রার্থীর কিন্তু ভাগ্য নির্ধারণ করবেন আজকে। আপনি জানেন যে এই ভাগ্য নির্ধারিত হচ্ছেন হাই প্রোফাইল বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। তার মধ্যে আমি যে কেন্দ্র গত 3 দিন ধরে রয়েছি, এটা রাহুল গান্ধীর ওয়ানরো কেন্দ্রতে, এখানে যেমন উনি রয়েছেন, শশীতার রয়েছেন। আবার অন্যদিকে আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গও কিন্তু আজকে রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তিনি বালুরঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি হাই প্রোফাইল, তার হয়ে প্রধানমন্ত্রী, তার হয়ে অমিত শাহকে আমরা দেখেছি গলা ফাটাতে। এবং এই আসনগুলো কিন্তু পশ্চিমবঙ্গের যে 3টি আসন, এই যে নির্বাচন হচ্ছে আজকে, সেই আসনগুলো কিন্তু বিজেপির আসন। ফলত যেটি দেখা যাচ্ছে যে এই বিজেপি ওই 3টি আসনকে ধরে রাখার জন্য প্রচারণায় ব্যস্ত ছিল, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই আসন বিজেপি থেকে পুনরুদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছেন। এছাড়া জানেন যে এবারের যে মোট ভোটার, তার মধ্যে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন 34,80,000 ভোটার, এবং এই ভোটারদের মধ্যে 20 থেকে 29 বছর বয়সী ভোটার এবারের যে ভোট মানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন, সেটি কিন্তু সেই সংখ্যাটা কিন্তু অনেক। 3.28 কোটি তরুণ ভোটার এবার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। যেটা বলছিলাম যে 85 বছরের বেশি বয়স্ক ভোটার এবার প্রায় 14 লক্ষের কাছাকাছি। 100 বছরের বেশি ভোটার রয়েছেন প্রায় 42,000-এর বেশি। সব মিলিয়ে ভারতের দ্বিতীয় দফার যে ভোট গ্রহণ এখনো পর্যন্ত মোটের ওপর যে প্রথম যে 2 ঘন্টার মতো ভোট হয়েছে, এখনো পর্যন্ত ভোট কেরালার দিক থেকে শান্তিপূর্ণভাবে তো বটেই, কারণ কেরালাতে কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এবং কেরালা ছাড়াও পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ এবং মণিপুরেও এখনো পর্যন্ত কিন্তু ভোটের যে অশান্তি, সেই অশান্তির কোনো খবর এখনো পর্যন্ত নয়। তো এই ছিল আমার কাছে দ্বিতীয় দফার ভারতের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবের দ্বিতীয় দফার আমার কাছে থাকা এখনো পর্যন্ত ভোট সংক্রান্ত সবশেষ তথ্য। ভারতের লোকসভা নির্বাচনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কেরালা থেকে। এবার বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ টেনে শাহবাজ শরীফ বলেন, একসময় বাংলাদেশকে কাঁধের বোঝা মনে হলেও তাদের উন্নয়ন আর অগ্রযাত্রার দিকে তাকালে লজ্জা পান তিনি। সেই সঙ্গে নিজ দেশের অর্থনীতির করুণ দশার জন্য করেন আক্ষেপও।
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জর পাকিস্তান। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নানা কারণে রীতিমতো দেউলিয়া হওয়ার পথে দক্ষিণ এশিয়ার দেশটি। মাথাপিছু আয়, জিডিপি থেকে শুরু করে প্রায় সব দিক থেকেই এখন পাকিস্তানের চেয়ে এগিয়ে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ। একসময় বাংলাদেশকে নিয়ে নেতিবাচক মনোভাব থাকলেও এখন তাদের মুখে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কণ্ঠেও বাংলাদেশের উন্নয়ন আর অগ্রযাত্রার গুণকীর্তন। বুধবার পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, একসময় বাংলাদেশকে কাঁধের বোঝা মনে হলেও তাদের উন্নয়ন আর অগ্রযাত্রার দিকে তাকালে লজ্জা হয় নিজেদের। আমি যখন বেশ ছোট ছিলাম তখন আমাদের বলা হতো এটা আমাদের কাঁধের বোঝা। আজ আপনারা সবাই জানেন সেই বোঝা কোথায় পৌঁছে গিয়েছে। আমরা যখন বাংলাদেশের দিকে তাকাই তখন আমরা লজ্জা বোধ করি। বৈঠকে ব্যবসায়ী নেতারা শাহবাজের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করলেও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের ফলে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়ারও পরামর্শ দেন। এ সময় শাহবাজ শরীফকে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করারও অনুরোধ জানান। কয়েক বছর ধরেই একটানা অর্থনৈতিক মন্দায় ভুগছে পাকিস্তান। দেশটির মুদ্রার মান একেবারে তলানিতে, জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া। বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র $800 কোটি, যা দিয়ে মাত্র 2 মাসের চাহিদা মেটানোর মতো পণ্য সামগ্রী আমদানি করা সম্ভব। অর্থ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর কাছেও ধর্ণা দিচ্ছে দেশটি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভেনিস শহরে পর্যটকদের লাগাম টানতে €5 প্রবেশ ফি চালু করল ইতালি। শহরটিতে 25 জনের বেশি পর্যটকবাহী জাহাজ প্রবেশ বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সরকারের এমন সিদ্ধান্তে কিছুটা বিচলিত ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ইতালি প্রতিনিধি মাকসুদুর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। 1600 বছরের পুরানো সাগরে ভাসমান ইতালির পর্যটন শহর ভেনিস। গেল 2 দশক ধরে শহরটিতে দেশি বিদেশি পর্যটক বাড়ছে হু হু করে। প্রতি বছর গড়ে প্রায় 3 কোটিরও বেশি দর্শনার্থীর আগমন ঘটে ভেনিসে। এত মানুষের চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তাই চাপ কমাতে ভেনিসে 25 জনের বেশি পর্যটকবাহী জাহাজ প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। আর 25 এপ্রিল দেশটির 79তম স্বাধীনতা দিবসে ভেনিস নগর কর্তৃপক্ষ চালু করে €5 প্রবেশ ফি। সরকারের এমন সিদ্ধান্তে কিছুটা বিচলিত ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। কারণ ছোট্ট এই শহরটিতে রয়েছে 300-র বেশি বাংলাদেশি প্রবাসীদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। ভেনিসে যারা ট্যুরিস্ট আসে তাদের ঢোকার জন্য একটা এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে €5 করে। তো এতে করে যারা ট্যুরিস্টদের সংখ্যা হয়তো বা কমে যেতে পারে। ভেনিস ইটালির খুব সুন্দর জাঁকজমকপূর্ণ একটি শহর। এখানে আমাদের বাংলাদেশিরা অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা ব্যবসা করতেছে। তো টুরিস্ট কমে গেলে আমি মনে করি, বা আমরা যারা ভেনিস প্রবাসী আছি আমরা মনে করি যে ব্যবসা লস হয়ে যাবে অনেক। ভেনিসে প্রবেশে ট্যাক্সের আওতামুক্ত থাকবেন স্থানীয় বাসিন্দা, নগরের কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী ও 14 বছরের নিচের শিশুরা। বাইরে থেকে আসা দেশি কিংবা বিদেশি পর্যটক বা দৈনন্দিন ভ্রমণকারী কেউ যদি এই প্রবেশ ফি পরিশোধ না করেন তবে €50 থেকে €300 জরিমানার বিধান রেখেছে সংশ্লিষ্টরা। দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্যের লেগুন শহর ভেনিস। হাজার বছর ধরে স্বাধীন ঐতিহ্যবাহী রিপাবলিক ভেনিস এখন ইতালি তথা বিশ্বের অন্যতম আকর্ষণীয় শহর। তাই বিধিনিষেধ কিংবা সামান্য €5 ট্যাক্সের জন্য প্রকৃত পর্যটকের কাছে ভেনিস তার আবেদন কখনো হারাবে না। এদিকে দৈনন্দিন ভ্রমণকারীর সংখ্যা কিছুটা কমে আসলে পর্যটকের জন্য ভেনিস ভ্রমণ আরও বেশি সুন্দর হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। তথ্য প্রযুক্তি খাতে নজির সৃষ্টি করেছে ইউরোপের বাল্টিক দেশ এস্তোনিয়া। নেই কোনো কাগজের ব্যবহার, সব কাজই হয় ডিজিটাল মাধ্যমে। রাজধানী টালিন সহ বিভিন্ন শহরে বসবাস করছেন প্রায় 500 বাংলাদেশি, যুক্ত আছেন বিভিন্ন পেশায়। প্রযুক্তি খাতে দক্ষ হলে অভিবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ আছে বলে মনে করেন এস্তোনিয়ানরা। রেজওয়ানা কাবরের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ৪৫,৩৩৫ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে ইউরোপের ছোট্ট দেশ এস্তোনিয়া। আয়তনে ছোট হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইউরোপের অনেক উন্নত রাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে দেশটি।
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের চমৎকার উদাহরণ এস্তোনিয়ার রাজধানী টালিন। ঐতিহাসিক সব স্থাপনা ও নিদর্শন সংরক্ষণ করেই পুরো নগরকে নতুন করে সাজিয়েছেন এস্তোনিয়ানরা। টালিন ছাড়াও কয়েকটি বড় শহরে 500 বাংলাদেশি শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, যুক্ত আছেন বিভিন্ন পেশায়। যারা ট্যুরিস্ট হিসাবে ঘুরতে আসতে চায়, আমি বলবো অবশ্যই তাদের জন্য টালিন একটা খুবই সুন্দর একটা জায়গা হবে। এস্তোনিয়ানরা অনেক বেশি ফ্রেন্ডলি, তারা অনেক হেল্পফুলও হয়। প্রোগ্রামিং সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষতা থাকলে এস্তোনিয়ায় এখনো অভিবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ আছে বলে জানান এস্তোনিয়ানরা। Estonia is, if you know, home of Skype and Wise and Bolt, and so those companies definitely need some very good computer skill people. এস্তোনিয়ার প্রযুক্তি খাত বা নতুন নতুন স্টার্টআপ প্রতিষ্ঠান ইউরোপের টেক্কা দিচ্ছে জার্মানি বা ফ্রান্সের মতো শক্তিধর দেশকেও। এছাড়া স্থাপত্য শিল্পেও জুড়ি নেই তাদের। শীত প্রধান আবহাওয়া হলেও নানা কারণে অনেক পর্যটক বেছে নেন এস্তোনিয়াকে। তথ্য প্রযুক্তি খাতে ইউরোপের অনেক দেশ থেকেও দারুণ উদাহরণ তৈরি করেছে বাল্টিক অঞ্চলের ছোট দেশ এস্তোনিয়া। সেই সাথে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণেও দারুণ সচেতন এস্তোনিয়ানরা। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এই টালিন ভ্রমণে আসেন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, টালিন, এস্তোনিয়া। এ ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। কনক, আপনাকে আবারও ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।